দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের দেশ টিভি স্পোর্টস আওয়ারে আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে রয়েছে আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতেই জানাবো বিপিএল এর খবর। আসরে টানা 8 জয়ে কোয়ালিফাই নিশ্চিত করা রংপুর রাইডার্স যেন হাঁটছে উল্টো রথে। আজ দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের কাছে 5 উইকেটে হেরে টানা 3 ম্যাচ জয়হীন থেকে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহানের দল। এদিন শুরুতে টস হেরে ব্যাট করতে নেমে ইফতেখার আহমেদের অপরাজিত 65 রানের ইনিংসে স্কোরবোর্ডে 143 রান তোলে রংপুর। জবাব দিতে নেমে হায়দার আলীর 18 বলে 48 রানের ক্যামিওতে 14 বল আর 5 উইকেট হাতে রেখে জয় নিয়ে টেবিলের 3 নম্বরে উঠে এসেছে বন্দরনগরীর দলটি। বিস্তারিত জানবো ম্যাচ রিপোর্টে। বিপিএলে টানা 8 ম্যাচ জয়ের পর হঠাৎই ছন্দহারা রংপুর রাইডার্স। উল্টো পথে চলা দলটার এই হালের জন্য কোচ বিপিএলে 5 দিনের বিরতিকে দুষলেও টানা 3 হার এখন বড় দুশ্চিন্তার কারণ নুরুল হাসান সোহানদের জন্য। চিটাগাং কিংসের ছন্দে ফেরার দিনে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 18 রানে স্টিভেন টেইলর আর সাইফের উইকেট হারিয়ে বসে তারা। পরে কিছুটা ধাক্কা সামলালেও একটা সময় 68 রানে 5টি উইকেট হারিয়ে বসে দলটি। পরে ষষ্ঠ উইকেটে অপরাজিত 75 রানের জুটি করে দলকে এই সংগ্রহ এনে দেন ইফতেখার আহমেদ ও শেখ মেহেদী হাসান। ইফতেখারের 65 রানের বিপরীতে 22 রানে অপরাজিত থাকেন শেখ মেহেদী। সিলেটের হয়ে সর্বোচ্চ 2টি উইকেট নেন খালেদ আহমেদ। রংপুরের করা 144 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 29 রানে 2টি উইকেট হারানোর ধাক্কা সামাল দেন পারভেজ ইমনকে সঙ্গ নিয়ে 34 রানের জুটি গড়ে মোহাম্মদ মিঠুন। 20 রানে মিঠুন ফিরে গেলে ব্যক্তিগত 41 রানে দলের জয়ের কাজটা প্রায় সারেন ইমন। হায়দার আলী বাকি কাজটা সেরেছেন 18 ওভারের প্রথম 4 বলে 4 ছক্কায় 18 বলে 48 রানের ইনিংস খেলে। তাতেই 14 বল আর 5 উইকেট হাতে রেখে নিশ্চিত হয় দলের জয়। এই জয়ে প্লে অফ অনেকটাই নিশ্চিত চিটাগংয়ের। 10 ম্যাচে 6 জয়ে 12 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ উঠে এসেছে বন্দরনগরীর দলটি। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিতর্ক আর দুর্বার রাজশাহী যেন এবারের বিপিএলে একে অন্যের সমার্থক শব্দ। ক্রিকেটারদের পাওনা দিতে গড়িমসি করা দলটা এবার ঢাকায় স্থানীয় ক্রিকেটারদের টিম হোটেল ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি। জানিয়েছেন টিম ছাড়ার নির্দেশনা নয়, ঢাকার ক্রিকেটারদের দেয়া হয়েছে 3 দিনের ছুটি। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। পারিশ্রমিক বকেয়া ও চেক বাউন্সের মতো ঘটনার পর এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার নির্দেশনা নিয়ে আলোচনায় দুর্বার রাজশাহী। জানা গেছে যেসব ক্রিকেটারের বাসা ঢাকায় তারা চাইলে হোটেল ছেড়ে বাসায় চলে যেতে পারে। রাজশাহীর এমন নির্দেশনা নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে ক্রিকেট পাড়ায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জানিয়েছে কিছু ক্রিকেটারের অনুরোধের পরে দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট তাদের 3 দিনের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনুরোধটি মূলত ঢাকায় বসবাসকারী খেলোয়াড়েরা করেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা দলের সাথে ঢাকার টিম হোটেলে থাকবেন। ঢাকায় বাসা রয়েছে এমন খেলোয়াড়রা যে কোনো দিন টিম হোটেলে চেক ইন করতে পারবেন। সকল দোলাচল কাটিয়ে বিষয়টিকে নিশ্চিত করতে দুর্বার রাজশাহীর টিম হোটেলে দলের ম্যানেজার মেহরাব হোসেন অপির মুখোমুখি গণমাধ্যম কর্মীরা। শুধু যারা ঢাকায় অবস্থান করেন তাদের জন্য এটা একটা ছুটির ঘোষণা করা হয়েছে। যেহেতু 3 দিনের ছুটি আছে, আপনারা চাইলে বাসায় গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন। আমাদের কমপ্লিট মেসেজটা ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই, টিম ম্যানেজমেন্ট থেকে। কিন্তু যখনই দেখলাম যে না সকাল থেকে নিউজ হচ্ছে যে না রাজশাহী টিমের প্লেয়ারদেরকে হোটেল ত্যাগ করতে বলা হয়েছে, জিনিসটা এরকম না। অ্যাকচুয়ালি আমি যেভাবে বললাম আমাদের সুন্দরভাবে গুছিয়ে বলা হয়েছিল প্লেয়ারদের, এবং প্লেয়াররা সেটা মেনেও নিয়েছে। ঢাকায় অবস্থানরত যে প্লেয়ারগুলোর মধ্যে আছে, ইভেন আমি নিজে আমি হোটেল আজকে চেক আউট করেছি, এবং প্লেয়ারদের মধ্যে আছেন জিশান আলম আছেন, বিজয় আছেন, যারা আপনার বাসায় থাকবেন বলে আমাকে জানিয়েছেন। বিপিএল সিলেট ও চট্টগ্রাম ঘুরে আবারও ঢাকায় ফিরে এখন প্রায় শেষ পর্যায়ে। তবে এখনও নিজের পারিশ্রমিক বুঝে পাননি সাবেক এই ক্রিকেটার। আমাদের টিম ওনারের পক্ষে থেকে যে আমাকে আশ্বস্ত করা হয়েছে ইভেন প্লেয়ারদের, তার আমরা সকলে আশ্বস্ত হয়েছি এবং তিনি করবেন ইনশাআল্লাহ। ম্যাচ বলতে কোনটার কথা মিন করছেন? কোন ম্যাচ? আমাদের 3 তারিখে যদি আমরা কোয়ালিফাই করি 3 তারিখে ম্যাচ, এবং ম্যাচের আগেই সেটা পরিশোধ করার কথা। তো আমরা সেই অপেক্ষায় আছি, কিন্তু আমি বিশ্বাস করি যে এটা সম্ভব এবং তিনি পেমেন্টটা করবেন। আমি আসলে অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না, বিকজ এটা কিন্তু আমার শুধু একটা মাসের জন্য আমি কাজ করতে এসেছি এখানে। এমন নয় যে এটা আমি না পেলে আমার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে, তেমনও কিছু নয়। আমি বিসিবির হয়ে কাজ করি এবং সেখান থেকে একটা হ্যান্ডসাম স্যালারিও পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ যেটা পাচ্ছি বিসিবি থেকে সেটা দিয়ে আমার সব কিছু হয়ে যায়।
এটা উচিত ছিল হয়তো তাদের পেমেন্টটা করা, কিন্তু তারা করেনি। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আমার সাথে গতকালকেও রাত্রেবেলায় টিম ওনারের সাথে কথা হয়েছেন, তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে নেক্সট পেমেন্টটা প্লেয়ারদের যেদিন পেমেন্ট হবে সেদিন আমার পেমেন্টটাও তিনি করবেন। তো আমিও সেই আশায় আছি। বিপিএলকে আলোচনা থেকে সমালোচনায় রূপ দেয়া দুর্বার রাজশাহীর বিরুদ্ধে শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয় বিসিবি, সেটাই এখন দেখার বিষয়। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বৃহস্পতিবার দুটি ম্যাচ মাঠে গড়াবে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স, আর অন্য ম্যাচে সন্ধ্যে 6:30টায় সিলেট স্ট্রাইকার্স খেলবে চিটাগাং কিংসের বিপক্ষে। বিস্তারিত জানবো ম্যাচ প্রিভিউয়ে। চলতি আসরে শুরু থেকে আধিপত্য দেখানো রংপুর রাইডার্সের জয়রথে ভাটা পড়েছে আগেই। বুধবার চিটাগাং কিংসের কাছে হেরে হ্যাটট্রিক পূর্ণ হয়েছে তাদের হারের। তবে তাতে অবশ্য কিছুই যাবে আসবে না রংপুরের আগেই যে প্লে অফে খেলা নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল। তাই শেষ ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিতের পাশাপাশি প্লে অফের প্রস্তুতি সারতে চায় তিস্তাপাড়ের দলটি। অন্যদিকে শুরুতে চমক দেখালেও হার যেন কিছুতেই পিছু ছাড়ছে না মেহেদী হাসান মিরাজের খুলনার। প্লে অফের আশা এখনও টিকে থাকলেও বেশ কঠিন সমীকরণ মেলাতে হবে রূপসাপাড়ের দলটির। ব্যাটিংয়ে ভালো স্কোর গড়েও বোলারদের ব্যর্থতায় বেশ কিছু ম্যাচ হাতছাড়া হয়েছে খুলনার। তাই এই ম্যাচে সবকিছুকে পেছনে ফেলে রংপুরকে হারিয়ে সমীকরণ মেলানোর ছক কষবে তালহা জুবাইর বাহিনী। দিনের অন্য ম্যাচে টেবিলের তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে প্লে অফের দৌড়ে টিকে থাকা চিটাগাং কিংস। দলে ভালো মানের বিদেশি না থাকলেও স্থানীয়দের নিয়েই বেশ লড়াই করছে বন্দরনগরীর দলটি। তাই উসমান খান, গ্রাহাম ক্লার্কদের সাথে পোড় খাওয়া নাইমদের ওপর ভর করে প্লে অফের স্বপ্ন দেখতেই পারে কিংসরা। অন্যদিকে এবারের আসর থেকে আগে বিদায় নিশ্চিত হয়েছে ছায়ার দেশ সিলেটের। ঘরের মাঠে দুটি জয় ছাড়া বলার মতো আর কিছুই নিজেদের প্রাপ্তির ঝুলিতে যোগ করতে পারেনি এবারের আসরে। তাই শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে ফিরতে মরিয়া আরিফুল হকের দল। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে দেশের বাইরে ক্রিকেটের খবর। 5 ম্যাচ টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে ভারতকে 26 রানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয় সিরিজে 2-1 সমতায় এনে জেতার আশা বাঁচিয়ে রাখলো ইংলিশরা এই পুরো সিরিজ। রাজকোটে গেল দিন টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 171 রান করে ইংল্যান্ড। বেন ডাকেট করেন সর্বোচ্চ 51 রান। 43 রান আসে লিভিংস্টোনের ব্যাট থেকে। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। 3 রান করে বিদায় নেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মাও টেকেননি বেশিক্ষণ। 3-এ নেমে অধিনায়ক সূর্য কুমার যাদব ফেরেন দ্রুত। হার্দিক পান্ডিয়া এক প্রান্তে টিকে ছিলেন, তবে আরেক প্রান্তে একের পর এক উইকেট হারিয়েছে ভারত। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 146 রানের বেশি করতে পারেনি ভারত। দল হারলেও 5 উইকেটে ম্যাচ হেরা হয়েছেন বরুণ চক্রবর্তী। সিরিজে এখন 2-1 ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিয়ার চতুর্থ এবং বিশ্বের 15তম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে 10,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন স্টিভেন স্মিথ। 10,000 রানে পৌঁছতে স্মিথের দরকার ছিল মাত্র 1 রান। গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে মুখোমুখি হওয়া প্রথম বলটা মিড অনে ঠেলে দিয়ে সেই 1 রান নেন স্মিথ। আর এরই মধ্যে দিয়ে 10,000-এর ম্যাজিক ফিগারে পৌঁছে যান তিনি। সবশেষ ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার সিরিজে একাধিকবার সুযোগ পেয়েও অন্যান্য এই অনন্য মাইল ফলক ছুঁতে ব্যর্থ হয়েছিলেন অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার। 2010 সালে অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে অভিষেকের পর 115টি ম্যাচ খেলেন স্মিথ। 34 সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে রয়েছে 41টি হাফ সেঞ্চুরিও। তার আগে অজিদের হয়ে 10,000 রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছিলেন রিকি পন্টিং, অ্যালান বর্ডার এবং স্টিভ ওয়া। 2024 সালের আইসিসির বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের জসপ্রীত বুমরা এবং নিউজিল্যান্ডের এমিলিয়া কার। পুরুষদের ক্যাটাগরিতে বুমরার প্রথমবারের মতো জিতলেন স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি, আর নারীদের ক্যাটাগরিতে তার কার জিতলেন হার্লেস হোরফ্রেন ট্রফি। এই বছর দারুণ ফর্মে ছিলেন বুমরা। 3 ফর্মেট মিলিয়ে 21 ম্যাচে 86 উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন তিনি। বিশেষ করে ভারতের টি-20 বিশ্বকাপ জয়ে বুমরা বড় ভূমিকাও রেখেছিলেন। সেই সঙ্গে টেস্টে 71 উইকেট নিয়ে শীর্ষে থেকেছেন এই ডানহাতি পেসার। অন্যদিকে অ্যামেলিয়া কার ব্যাট বলে দেখিয়েছেন দারুণ নৈপুণ্য। 18টি টি-20তে 387 রান ও 29 উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন এই হোয়াইট ফার্নস অলরাউন্ডার। নিউজিল্যান্ডকে প্রথম টি-20 বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ অবদান ছিল কারের। টানা 4 বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ অ্যালারডাইস। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অ্যালারডাইসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে নতুন চ্যালেঞ্জ নেওয়ার কথা জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান। গত বছরের 1 ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হন। তার দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে সরে দাঁড়ালেন অ্যালারডাইস।
2012 সালে ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে আইসিসিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর 2021 সালে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন অ্যালেন্ডার্স। ক্রিকেট ছেড়ে এবার জানাবো ফুটবলের খবর। ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ঘোষণা দিয়েছেন সাফজয়ী বাংলাদেশ নারী দলের ফুটবলাররা। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে 2 ম্যাচের প্রস্তুতির জন্য গত 15 জানুয়ারি বাফুফের ক্যাম্পে ফিরেছেন ফুটবলাররা। প্রস্তুতি শুরু করলেও এবার তারা জানিয়ে দিয়েছেন বাটলারের অধীনে তারা অনুশীলন করবেন না, তবে অন্য কোনো কোচের অধীনে অনুশীলন করতে আপত্তি নেই তাদের। মেয়েদের এই অবস্থানের পেছনে আছে যথেষ্ট কারণ। অক্টোবরে সাফের আগে থেকেই মেয়েদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কোচের, বিশেষ করে দলের সিনিয়র ফুটবলারদের চক্ষুশূল বানিয়ে ফেলেছিলেন তিনি। এবারে জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে জায়ান্ট দলগুলো। কেউ খেলবে নকআউট পর্ব নিশ্চিত করতে, কেউ বা সম্মান রক্ষা লড়াইয়ে। নিজ নিজ ম্যাচে প্রতিপক্ষের মুখোমুখি হবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল এবং পিএসজি। জুবায়ের নূর জানাচ্ছেন বিস্তারিত। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে ঘরের মাঠে আতালান্তার মুখোমুখি হবে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার জন্য এই ম্যাচ শুধুই নিয়ম রক্ষার, তবে সপ্তম স্থানে থাকা আতালান্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ শীর্ষ 8-এ জায়গা করে নিতে তাদের জয়ের বিকল্প নেই। ইতালিয়ান ক্লাব আতালান্তা ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে, তবে সরাসরি নকআউট পর্বে জায়গা পেতে তাদের এই ম্যাচে জয়ের প্রয়োজন। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে ফ্রান্সের ক্লাব ব্রেস্টের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। যদিও এই ম্যাচ থেকে 2 দলেরই শীর্ষ 8-এ যাওয়ার সম্ভাবনা খুবই কম, তবে প্লে অফ নিশ্চিত করে মাঠে নামবে 2 দলই। এদিকে লিগ পর্বের শেষ ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এই ম্যাচে অন্তত 1 পয়েন্ট পেলেই নিশ্চিত হবে আর্সেনালের নকআউট পর্ব। এই ম্যাচে আর্সেনালে দলে ফিরছেন মাইলস লুইস। চ্যাম্পিয়ন্স লিগের টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠ অ্যারেনায় স্লোভান ব্রাতিসাভার বিপক্ষে মাঠে নামবে জার্মান জায়ান্টরা। বর্তমানে টেবিলের 13তে অবস্থান করা বায়ার্নের জন্য এটি বাঁচা মরার লড়াই। আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ক্লাব ব্রুজ। পয়েন্ট তালিকায় 25-এ থাকা সিটির জন্য এই ম্যাচ বাঁচা মরার লড়াই। পিএসজির বিপক্ষে 4-2 গোলের পরাজয়ের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চায় পেপ গার্দিওলার শিষ্যরা। সমান তালে লড়তে প্রস্তুত নিকি হেইনের দলও। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের শেষ ম্যাচে আজ পিএসভি আইনধোভেনের মুখোমুখি হবে লিভারপুল। ইতিমধ্যেই শেষ 16 নিশ্চিত করে ফেলেছে আর্নে স্লটের দল। এদিকে পিএসভিও ছাড় দেবে না, এই ম্যাচে হার এড়াতে পারলেই প্লে অফ নিশ্চিত করবে তারা। অন্যদিকে ভিএসবি স্টুটগার্টের মাঠে খেলতে নামবে পিএসজি। লুইস এনরিকের দল জানে ড্র করলেই তাদের প্লে অফ নিশ্চিত করতে পারবে, তবে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ পিএসজি। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ নাটকের অবসান ঘটিয়ে 12 বছর পর ঘরের ছেলে নেইমার ফিরলেন ছেলেবেলার ক্লাব সান্তোসে। ব্রাজিলিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইশেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নেইমারের ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। নেইমারের সান্তোস প্রত্যাবর্তনের ম্যাচ হতে পারে 5 ফেব্রুয়ারি, তার জন্মদিনের দিন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হু হু করে বাড়ছে সান্তোসের ফলোয়ার। বাড়তি আয় শুরু করেছে ক্লাবটি তাদের মেম্বারশিপ বিক্রি করে। দীর্ঘ নাটকের অবসান হলো। 12 বছর পর ঘরের ছেলে নেইমার সান্তোসে ফিরলেন। ব্রাজিলিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইশেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন আল হিলাল ছেড়ে 6 মাসের চুক্তিতে সান্তোসে যোগ দিয়েছেন 32 বছর বয়সী এই মহাতারকা। জানুয়ারি থেকে নেইমারের সান্তোসে ফেরার খবর শোনা যাচ্ছিল। এই খবর শুনেই যেন নড়ে চড়ে বসেছিলেন ক্লাব সমর্থকেরা। অনলাইন অফলাইন সব জায়গাতেই এখন সান্তোসের জয় জয়কার। সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেরা যখন নিশ্চিত করেছেন সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার, তারপর যেন আরও বেশি হুমড়ি খেয়ে পড়েছে সান্তোসের ওপর, বিশেষ করে নেটিজেনরা। এই অল্প কদিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 লাখ অনুসারী বেড়েছে সান্তোসের, যেটা পুরো 2024 সালেও হয়নি। গত বছর 8,55,000 নতুন অনুসারী পেয়েছে সান্তোস। 1 জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে সান্তোসের নতুন ফলোয়ার বেড়ে 7,20,000। বর্তমানে এই পেজের অনুসারী সংখ্যা 42,30,000। জানুয়ারির শুরুতে যা ছিল 35 লাখ। টিকটকে জানুয়ারিতে 4 লাখ নতুন অনুসারী পেয়েছে সান্তোস। টিকটক ও ইনস্টাগ্রাম মিলিয়ে 11 লাখ নতুন অনুসারী পেয়েছে সাও পাওলোর ক্লাবটি।
নেইমারের ফেরার খবরে সান্তোসের সদস্য সংখ্যাও বেড়েছে। ক্লাবটির সবচেয়ে খরুচে প্রোগ্রাম ব্ল্যাক প্যানে নতুন 9,000 সদস্য যোগ দিয়েছেন। আল হিলালের সঙ্গে নেইমার চুক্তি বাতিল করার পর সদস্য সংখ্যা এরকম হু হু করে বেড়েছে। এই প্রোগ্রামের সদস্য সংখ্যা 57,000 পেরিয়ে গেছে, যেখানে সদস্যদের মাসিক ফি বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,000 টাকার কিছু বেশি। সান্তোসে 6 মাসের চুক্তি করবেন নেইমার, সেটা তার পরিবারের সদস্যরা যে কোনো সময়ই করে ফেলতে পারেন। সেই চুক্তির মেয়াদ অবশ্য 1 বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। 32 বছর বয়সী এই ফরওয়ার্ড এরই মধ্যে নিজের ক্লাবে ফেরার প্রস্তুতি ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকটি সুটকেসের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট দিয়েছেন এই মহাতারকা। লিখেছেন, সুটকেস গোছানো সত্যি খুব কঠিন কাজ, তর সইছে না। সান্তোস ছেড়ে 2013 সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার, সেখানেই কাটিয়েছেন সেরা সময়। লা লিগার ক্লাবটিকে জিতিয়েছেন ট্রেবল শিরোপা। লিওনেল মেসি ও সুয়ারেজকে সঙ্গে নিয়ে উপহার দিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণত্রয়ী। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক তদন্তের শুনানি শেষ হয়েছে। এখন অপেক্ষা রায়ের, যা বদলে দিতে পারে ক্লাবের ভবিষ্যৎ। দোষী সাব্যস্ত হলে পয়েন্ট কাটা, ট্রফি বাতিল কিংবা দল বদলে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তির মুখে পড়তে পারে সিটি। বড় পয়েন্ট কাটা গেলে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না পেপ গার্দিওলার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বড় ও জটিল তদন্তের শেষ ধাপে ম্যান সিটি। সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন এই ক্লাবের বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের 115টি অভিযোগ এনেছে লিগ কর্তৃপক্ষ। একটি স্বাধীন প্যানেলে ইতোমধ্যে শুনানি শেষ করেছে, এখন শুধু চূড়ান্ত রায়ের অপেক্ষা। প্রিমিয়ার লিগের এই তদন্ত শুরু হয়েছিল 2018 সালে। 2009-10 থেকে 2017-18 মৌসুমের আর্থিক কার্যক্রমের উপর ভিত্তি করেই এই তদন্ত। পরে তদন্তের সঙ্গে যুক্ত হয় সিটির অসহযোগিতার অভিযোগ। যদি ক্লাবটি দোষী সাব্যস্ত হয়, তাহলে ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় শাস্তি পেতে যাচ্ছে তারা। ইংলিশ ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় ও বিতর্কিত বিষয়ে এসব অভিযোগ প্রমাণিত হওয়ার অর্থ হলো সিটি নিয়ম নীতি ভঙ্গ করেছে। ধারণা করা হচ্ছে সিটি দোষী সাব্যস্ত হলে ওই সময়ের মধ্যে তাদের জেতা ট্রফিগুলো কেড়ে নেওয়া হবে, এমনকি জয়ী ঘোষণা করা হতে পারে ওই সময়ে প্রতিযোগিতাগুলোতে দ্বিতীয় স্থানে থাকা দলগুলোকে। এছাড়া প্রিমিয়ার লিগ থেকে সিটিকে চ্যাম্পিয়নশিপেও নামিয়ে দেওয়া হতে পারে। ফুটবল অর্থনীতি বিশেষজ্ঞ ডক্টর রব উইলসনের মতে সিটির সরাসরি অবনমনের সম্ভাবনা কম, তবে বড় ধরনের পয়েন্ট কাটা প্রায় নিশ্চিত। সিটি সরাসরি অবনমিত হবে এমন আশা করছি না। আমার মনে হয় তাদের অনেক পয়েন্ট কাটা হবে। আমার অনুমান ছিল প্রায় 50 পয়েন্ট কাটা হবে। তবে এমন ধারণা যখন করছিলাম তখন তারা প্রিমিয়ার লিগ পয়েন্টে তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত 20 থেকে 40 পয়েন্টের মধ্যে কিছু একটা হবে। সঙ্গে আগামী গ্রীষ্মকালীন দলবদলে নিষেধাজ্ঞাও পেতে পারে। উইলসনের কথা সত্যি হলে সিটি আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। পাশাপাশি দল বদলের উপর নিষেধাজ্ঞা আসার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এদিকে মাঠের খেলাতেও সিটির সময়টা ভালো যাচ্ছে না। এক ম্যাচ জয় তো পরের ম্যাচেই পয়েন্ট হারানো। রাতে চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে তাদের বাঁচা মরার লড়াই। আর কয়েকদিনের মধ্যেই আদালত থেকেও আসতে পারে বড় দুঃসংবাদ। পেপ গার্দিওলা কি প্রস্তুত এমন ধাক্কার জন্য? ম্যান সিটি কি শাস্তির মুখে পড়বে, নাকি আবারও কোনোভাবে সামলে নেবে? ফুটবল বিশ্ব এখন তাকিয়ে সেই রায়ের দিকেই। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, আজকে ছিল আমাদের দেশ টিভি স্পোর্টস আওয়ারের সর্বশেষ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।